প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এই যুদ্ধবিরতি টেকসই নয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলছেন ইসরায়েলি সেনাপ্রধান। পশ্চিমা আধিপত্য মোকাবেলায় একজোট রাশিয়া, চীন ও ইরান। এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়ার আয়োজন ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই যুদ্ধবিরতি টেকসই নয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলেও তিনি নিশ্চিত করেছেন। বুধবার 23 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, আল জাজিরাকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়। গত মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পর এটিই ছিল তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য এমন সময় এলো যখন পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করছে। যদিও বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় প্রত্যাশিত মাত্রায় ক্ষতি হয়নি। পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত আছি এবং প্রয়োজনে ইসরায়েলের ভেতরে গিয়েও হামলা করতে পারব। তিনি বলেন, এই যুদ্ধবিরতিকে আমরা টেকসই বলে মনে করি না, তাই যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের গভীরে গিয়ে আঘাত করেছি, তবে তারা তাদের ক্ষতির পরিমাণ গোপন করছে। তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব ধ্বংস করে দেওয়া, তবে সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে, তবে সেটি হবে আন্তর্জাতিক আইন মেনেই। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা সেটি মেনে নিচ্ছি কারণ আমরাও পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক এবং কৌশলগত অবস্থান। তিনি আরও বলেন, আমরা কূটনীতিতে বিশ্বাসী, তাই ভবিষ্যৎ আলোচনায় দুই পক্ষের জন্য লাভজনক সমাধান হতেই হবে। হুমকি বা একতরফা শর্ত আমরা মানি না। ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন সেটিকে অলীক ধারণা বলে উড়িয়ে দেন তিনি। পেজেশকিয়ান বলেন, আমাদের ক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মাথায়, স্থাপনাগুলোতে নয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলছেন ইসরায়েলি সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনও চলছে এবং সেটি শেষ হয়নি। সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই মন্তব্য করেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। এছাড়া গাজায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি। ইয়াল জামির বলেন, ইরান ও তার মিত্রদের এখনও আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনও শেষ হয়নি। তিনি জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে, বিশেষ করে যেসব এলাকায় ইসরায়েল বিমান ও স্থল অভিযান পরিচালনা করে থাকে। তিনি বলেন, সিরিয়া ও হিজবুল্লাহকে যেন কৌশলগত সামর্থ্য অর্জন করতে না দেওয়া হয় সে বিষয়ে আমরা কাজ চালিয়ে যাব এবং নিজেদের কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতাও বজায় রাখব। পাশাপাশি আমরা জুডিয়া ও সামারিয়া অঞ্চলেও সক্রিয়। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ সম্পর্কে জামির বলেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। তিনি আরও বলেন, এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না। জিম্মিদের মুক্তি ও হামাসকে ধ্বংস করা। এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান।
গাজায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যখন ফিলিস্তিনি জনগণের সর্বসম্মত সমর্থনের মুখোমুখি হবে তখন তারা চাপের কাছে নতে স্বীকার করবে এবং তাদের সমর্থন বন্ধ করতে বাধ্য হবে। মঙ্গলবার ২২ জুলাই তিনি এক বিবৃতিতে বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, বর্বরতা, গণহত্যা, অনাহার এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যা সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে। তিনি বলেছেন, গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক নীরবতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। হিজবুল্লাহ মহাসচিব বিবৃতিতে আরব ও ইসলামী দেশগুলোকে শত্রু দূতাবাস বন্ধ করে দেওয়া, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং মৌলিক মানবিক সহায়তা দিয়ে ফিলিস্তিন ও গাজাকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন। নাইম কাসেম আরও বলেন, নিপীড়করা সফল হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় ইসরায়েলের বর্বরতা এবং একগুয়েমি তাদের ভয়াবহ পতনের ভিত্তি তৈরি করবে। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়ার আয়োজন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই মহড়া, আর এতে অংশ নেবে সুখোই SU-30, রাফায়েল, মিরেজ ২০০০ সহ ভারতীয় বিমান বাহিনীর অগ্রসব যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের কার্যকারিতাও পরীক্ষা করা হবে। ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়া তাদের নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ। বিমান বাহিনীর একটি কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, এটা পূর্ণাঙ্গ নয়, আংশিক মহড়া। বিমান বাহিনীর ২টি অথবা ৩টি কমান্ড এই মহড়ায় অংশ নেবে। এ ধরনের মহড়া আমরা নিয়মিতই করে থাকি। এবারের মহড়া হবে রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তের কাছে। আমরা আগেই নোটাম জারি করেছিলাম, সেখানে বলা হয়েছিল মহড়া চলার সময় অর্থাৎ ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত কোনো বিদেশি সামরিক বা বেসামরিক বিমান যেন রাজস্থানের আকাশ ব্যবহার করা থেকে বিরত থাকে। ইন্ডিয়া টুডেকে বলেন ওই কর্মকর্তা। বিমান বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর রাত্রিকালীন অপারেশন পরিচালনার সক্ষমতা যাচাই। প্রসঙ্গত, গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মে মাসের প্রথম দিকে ৪ দিন সংঘাত চলেছে ভারত ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে। সেই সংঘাতের ২.৫ মাসের মাথায় পাকিস্তান সীমান্তের কাছে মহড়ার আয়োজন করেছে ভারত ঐতিহাসিকভাবে সমরাস্ত্র ও সামরিক যানবাহনের জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মহড়ায় যেসব বিমান অংশ নিচ্ছে সবই রাশিয়া থেকে কেনা। সূত্র RT। পশ্চিমা আধিপত্য মোকাবেলায় একজোট রাশিয়া, চীন ও ইরান। সম্প্রতি ইরান, রাশিয়া ও চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে তেহরানে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পারমাণবিক ইস্যু, পশ্চিমা আধিপত্য, নিষেধাজ্ঞা ও সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থা মোকাবেলায় সমন্বয় ও সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেওয়া চীন ও রাশিয়ার প্রতিনিধিরা একমত হয়েছেন যে পশ্চিমা দেশগুলোর একতরফা চাপ ও হুমকির বিরুদ্ধে পারস্পরিক সমর্থন ও কূটনৈতিক সমন্বয় অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বৈঠকে বলেন, ইউরোপীয় দেশগুলো যদি আবারও জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে তাহলে তা হবে সম্পূর্ণরূপে অবৈধ এবং এর কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। তিনি বলেন, এ ব্যবস্থার কোনো বৈধ ভিত্তি নেই। যারা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা এটি সক্রিয় করার অধিকার হারিয়েছে। বিশেষত ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর গারিবাবাদি আরও জানান, ত্রিপাক্ষিক এই বৈঠকটি বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। সেই সঙ্গে তিনি পশ্চিমা কূটনীতির বলপ্রয়োগের কৌশলের বিরুদ্ধে সতর্ক করেন, যা ইরানের সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই বৈঠক ছিল একতরফাবাদ ও আধিপত্যবাদী চর্চার বিরুদ্ধে কূটনৈতিক প্রতিরোধের অংশ। বিবৃতিতে বলা হয়, পশ্চিমা নিষেধাজ্ঞা শুধু ইরানই নয়, গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোতেও ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের মতে, মস্কো ও বেইজিংয়ের সঙ্গে এই ত্রিপাক্ষিক সংলাপ একটি বহুমুখী আঞ্চলিক কাঠামো গঠনের জন্য কৌশলিক ভিত্তি তৈরি করছে। বৈঠকে ৩ দেশই আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরস্পরের মধ্যে আরও নিবিড় পরামর্শ চালিয়ে যাবার অঙ্গীকার করেছে। এ বৈঠকের পর খুব শীঘ্রই ইস্তানবুলে ইরান ও ইউরোপীয় ট্রয়িকা, ভারত, জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে আরেক দফা গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। গারিবাবাদি নিশ্চিত করে বলেন, সেই বৈঠকে স্ন্যাপব্যাক ব্যবস্থা নিয়ে বিরোধ ও পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার অগ্রাধিকার থাকবে। ইরানের পক্ষ থেকে তখন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। তেহরান স্পষ্ট করে বলেছে, স্থায়ী সমাধানের পূর্ব শর্ত হিসেবে সব নিষেধাজ্ঞা সম্পূর্ণ ও নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। মূলত চীন, রাশিয়া ও ইরানের এই ত্রিপাক্ষিক সংলাপ স্পষ্ট করে দিচ্ছে, বৈশ্বিক ভূ রাজনীতিতে এই ৩ দেশ একটি যৌথ সামরিক কৌশল গঠনের মাধ্যমে পশ্চিমা একাধিপত্যবাদ ও একতরফা চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর। সূত্র ইরোনা ও আল মায়াদিন। প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক ৪ উন্মোচন করেছে তুরস্ক।
মঙ্গলবার ২২ জুলাই ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইডিইএফ ২০২৫ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। টাইফুন ব্লক ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ, যা তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান এক বিবৃতিতে বলেছে, টাইফুন ব্লক ৪ দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে। ৭ টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণ এর বহুমুখী ওয়ারহেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। আখাতা ক্যাপসুলসহ আটমাকা ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তুরস্কের সশস্ত্র বাহিনীর তালিকাভুক্ত আটমাকা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ করা সংস্করণ, যার পাল্লা ২৫০ কিলোমিটার ১৫৫ মাইল। বিবৃতিতে আরও বলা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত আকাটা ২৫০ কিলোমিটারেরও বেশি পাল্লা এবং একটি উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে ব্লু হোমল্যান্ডের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে। গোকোবোরা ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০০ নটিক্যাল মাইল ১১৫ মাইল এবং এটি মানবজাত এবং মনুষ্যবিহীন যুদ্ধবিমান প্ল্যাটফর্মে শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে। উচ্চগতির বহুমুখী লোটারিং যুদ্ধাস্ত্র, এরিন সশস্ত্র ইউএভি, হেলিকপ্টার, স্থলভিত্তিক যানবাহন, স্থলভিত্তিক সিস্টেম এবং নৌ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করে কম গতির বায়ুবাহিত ইউনিট, সাজোয়া এবং নিরস্ত্র স্থল লক্ষ্যবস্তু এবং কর্মী বিরোধীর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। রকেটসানের মতে, এর উচ্চতর নির্দেশিকা ক্ষমতা, দীর্ঘ সহনশীলতা এবং ১০০ কিলোমিটারেরও বেশি পাল্লার সাথে ক্ষেত্রের একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করবে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী প্রতিরক্ষা মেলা ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, WOW হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় KFA ফেয়ার্স আয়োজিত এই অনুষ্ঠানের বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে আনাদোলু রয়েছে। ১৭তম সংস্করণে ১০৩টি দেশের মন্ত্রী, কর্মী প্রধান, কমান্ডার এবং শীর্ষ প্রতিনিধিরা আয়োজন করছেন, যেখানে ৪৪টি দেশ স্টল নিয়ে বসেছে। মেলাটির আয়োজক ৯০০টিরও বেশি দেশীয় এবং ৪০০টি বিদেশি প্রতিরক্ষা সংস্থা। সূত্র ইয়ান শাফাক।